রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। ইরানে 2 দিনের হামলায় যুক্তরাষ্ট্র খরচ করেছে $6 বিলিয়ন অস্ত্র। ইরানের হামলা থেকে নিরাপত্তা দিতে ব্যর্থ যুক্তরাষ্ট্র, বিকল্প পথ খুঁজছে আরবরা। ইরান যুদ্ধে বদলে যাবে বিশ্ব ব্যবস্থা। ইরান যুদ্ধের প্রথম 2 দিনে যুক্তরাষ্ট্র $6 বিলিয়ন মূল্যের অস্ত্র খরচ করেছে। খুব শীঘ্র এই ব্যয় $50 বিলিয়ন ছাড়িয়ে যাবে। মঙ্গলবার ওয়াশিংটন পোস্ট প্রকাশ করেছে এই তথ্য। এর আগের দিন সোমবার কংগ্রেশনাল বাজেট অফিসের প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ 5 মাসে যুক্তরাষ্ট্র $1 ট্রিলিয়ন বা $1000 বিলিয়ন ঋণ গ্রহণ করেছে বিভিন্ন উৎস থেকে। গত বছর অক্টোবর থেকে চলতি বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই ঋণ নিয়েছে দেশটি। এর ফলে যুক্তরাষ্ট্রের মোট ঋণের পরিমাণ এখন প্রায় $39 ট্রিলিয়ন। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, ইরান যুদ্ধের কারণে ট্রাম্প প্রশাসন অতিরিক্ত প্রতিরক্ষা বাজেট চেয়ে প্রস্তাব দিতে যাচ্ছে কংগ্রেসে। এদিকে ইরান আগ্রাসনের কারণে যুক্তরাষ্ট্রের সর্বত্র ছড়িয়ে পড়েছে অস্থিরতা। প্রচণ্ড চাপে রয়েছে ট্রাম্প প্রশাসন। সামরিক অভ্যুত্থানের চেয়ে আরব রাজারা তাদের দেশের সেনাবাহিনীকে শক্তিশালী করেনি। ফলে নিরাপত্তার জন্য তথা সিংহাসন টিকিয়ে রাখার জন্য উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। কিন্তু ইরানের হামলা থেকে আরব দেশগুলোকে বর্তমানে নিরাপত্তা দিতে চূড়ান্ত রূপে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। কেবল সংযুক্ত আরব আমিরাতেই ইরান 1 সপ্তাহে 1,500 ড্রোন হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে আমিরাত সরকার। ইরানের শত শত ব্যালিস্টিক মিসাইল ও হাজার হাজার ড্রোন প্রতিহত করতে গিয়ে এয়ার ডিফেন্স মিসাইলের ভান্ডার শূন্য হওয়ার পথে আরবদের। এ অবস্থায় বিভিন্ন আরব দেশ চিন্তা করছে তারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ছায়াতলে থাকবে কিনা সে বিষয়ে। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন, আরব রাষ্ট্রগুলোর পক্ষে আমেরিকান ঘাঁটি সরানোর সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন। কারণ উপসাগরীয় দেশগুলোর একমাত্র উপার্জনের জায়গা হলো অপরিশোধিত খনিজ তেল। বিশ্ববাজারে তা বিক্রি হয় ডলারে। ঘাঁটি সরাতে বললে সেই অর্থ রোজগারের সুবিধা থেকে তাদের বঞ্চিত করতে পারে যুক্তরাষ্ট্র। এর ফলে ধসে যেতে পারে সৌদি, আমিরশাহী, কাতার, কুয়েত বা বাহরাইনের অর্থনীতি। গত শতাব্দীর 60-এর দশক পর্যন্ত আরবদের তাদের নিরাপত্তা দিত ব্রিটিশ আর্মি। 1969 সালে নিক্সন ডক্ট্রিন ঘোষণার পর সেই দায়িত্ব কাঁধে তুলে নেয় যুক্তরাষ্ট্র। গোড়ার দিকে পারস্য উপসাগরে 2 স্তম্ভ বা 2 পিলার্স নীতি নিয়ে চলছিল ওয়াশিংটন। এর একদিকে ছিল সৌদি আরব এবং অপরদিকে ইরান। কিন্তু 1979 সালে ইরানি বিপ্লবে বদলে যায় যাবতীয় হিসাব। রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে তেহরান। যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে বের হয়ে ইরান পরিণত হয় যুক্তরাষ্ট্রের শত্রু রাষ্ট্রে। তখন থেকেই আঞ্চলিক ভারসাম্যে ফাটল চওড়া হতে শুরু করে। ইসলামীয় বিপ্লবের 1 বছরের মধ্যেই প্রতিবেশী ইরাক হামলা করে ইরানের উপর। এর পেছনে ছিল যুক্তরাষ্ট্র ও আরব রাজাদের মদদ। টানা 8 বছর চলে সে যুদ্ধ। 1980 সালে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া বার্ষিক ভাষণে পশ্চিম এশিয়ার নিরাপত্তার প্রসঙ্গটি তোলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টার। সেখানে তেহরানের ইসলামী বিপ্লবের আঁচ লাগবে না বলে আরব রাষ্ট্রগুলোকে আশ্বস্ত করেন তিনি। 1981 সালের মে মাসে পশ্চিম এশিয়ায় গড়ে ওঠে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি। এর সদস্য রাষ্ট্র হল বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। জন্মলগ্ন থেকেই সংগঠনটি ছিল ইরান বিরোধী। পারস্য উপসাগরের একদিকে ইরান এবং অপরদিকে জিসিসি দেশগুলোর অবস্থান। ফলে পারস্য উপসাগরের আধিপত্য নিয়েও বিরোধ শুরু হয় ইরান ও জিসিসির মধ্যে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে একের পর এক ঘাঁটি গড়ে তোলার অনুমতি দেয় তারা। 1990 সালে সাদ্দামের নির্দেশে কুয়েত দখল করে ইরাকের সেনা। সঙ্গে সঙ্গে এই কুয়েতকে বাঁচাতে ছুটে আসে যুক্তরাষ্ট্র। পশ্চিম ইউরোপের বন্ধু দেশগুলোকে সঙ্গে নিয়ে 1991 সালে সেখানে সামরিক অভিযান শুরু করে ওয়াশিংটন। কুয়েতকে ইরাকের দখল থেকে মুক্ত করায় যুক্তরাষ্ট্রের উপর আরবদের নির্ভরতা আরও বেড়ে যায়। 1991 এর কুয়েত যুদ্ধের পরই যুক্তরাষ্ট্রকে স্থায়ী সামরিক ঘাঁটি তৈরির জন্য জায়গা ছেড়ে দিতে শুরু করে একাধিক উপসাগরীয় রাষ্ট্র। 1995 সালে বাহরাইনে 5ম নৌবহর পাঠায় আমেরিকা। পরের বছর কাতারের আল উদেইদে বিশাল একটা বিমান ঘাঁটি নির্মাণ করে ওয়াশিংটন। 2003 সালে সেখানে স্থানান্তরিত হয় আমেরিকান কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এর সদর দফতর। ওই বছরের ইরাক যুদ্ধ এবং সাদ্দামের পতনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এইভাবে আরবদেরকে যুক্তরাষ্ট্রের ওপর অধিকতর নির্ভরশীল করে তোলা এবং মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে ঘাঁটি গেড়ে বসার লক্ষ্যে যুক্তরাষ্ট্র একের পর এক নানা ধরনের উদ্যোগ নিতে থাকে। এর মধ্যে রয়েছে 1999 সালে পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে সহযোগিতামূলক প্রতিরক্ষা উদ্যোগ বা CDI চুক্তি, গোয়েন্দা তথ্য ভাগাভাগির চুক্তি, 2006 সালে উপসাগরীয় নিরাপত্তা সংলাপ বা GSD উল্লেখযোগ্য। 2011 সালে বাহরাইনের সরকার বিরোধী আন্দোলন তীব্র হলে সেনা অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হয়। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনী। তবে এশিয়ায় আমেরিকার নিরাপত্তা সুরক্ষা মারাত্মক অবনতি ঘটে 2025 সালে। গত বছরের সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহায় ইরান সমর্থিত হামাসের উপর বিমান হামলা চালায় ইসরায়েল। ইহুদিদের ওই হামলার সময় চোখ বন্ধ করেছিল ওয়াশিংটন। তাছাড়া 2024 সালের হামাস ইসরায়েল যুদ্ধে ইসরায়েল জর্ডানের আকাশসীমা অবাধে ব্যবহার করে এবং ওয়াশিংটন নীরব থাকে। আর বর্তমান চলমান যুদ্ধে ইরানের বৃষ্টি মিসাইলের শিকার হচ্ছে সব আরব দেশগুলো। যুক্তরাষ্ট্র পুরোপুরি ব্যর্থ হয়েছে তাদের নিরাপত্তা দিতে, ফলে আরবরা বিকল্প পথ খুঁজছে বলে বিশ্লেষণধর্মী খবর বের হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। তাতে বলা হয়েছে চীন ও রাশিয়ার দিকে ঝুঁকে পড়তে পারে আরবরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র ইরানের মতো আর কোনো শক্তিশালী দেশের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ায়নি, ফলে এর গভীর পরিণতি অপেক্ষা করছে যুক্তরাষ্ট্রের জন্য। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পক্ষে তাদের যুক্তি হলো ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং গোটা বিশ্বকে ইরানের পারমাণবিক হুমকি থেকে রক্ষা করার জন্য এটি অপরিহার্য ছিল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিযোগ, তেহরান গোপনে 11টি পারমাণবিক বোমা তৈরির জন্য পর্যাপ্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ গড়ে তুলেছে। তবে বিশ্বের অধিকাংশ মানুষই তাদের এই অভিযোগ বিশ্বাস করে না। বিশ্বের অধিকাংশ মানুষ বিশ্বাস করে এটা ইরান আগ্রাসনের অজুহাত মাত্র। রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম RTর এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ কেবল আরেকটি মধ্যপ্রাচ্যের সংঘাত নয়, এটি স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর থেকে এই অঞ্চলকে পুনর্গঠিত করা দীর্ঘ প্রক্রিয়ার সর্বশেষ পর্যায়ে। প্রকাশিত খবর অনুসারে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার একজন ইহুদি এবং ট্রাম্পের ওপর রয়েছে তার বড় ধরনের প্রভাব। তিনি দীর্ঘদিন ধরে ইসরায়েলি রাজনৈতিক মহলগুলোর সাথে যুক্ত। এটা এখন পরিষ্কার যে ইসরায়েলের চাপে ডোনাল্ড ট্রাম্প গত বছর ইরান আগ্রাসনে সম্মত হন। আর এক্ষেত্রে ইরান বিষয়ে ট্রাম্প প্রশাসনের মূল্যায়ন সম্পূর্ণ ভুল ছিল। তাদের ধারণা ছিল হামলার পরপরই ইরানের সরকার পতন ঘটবে। বস্তুত ইরানের রাষ্ট্র ব্যবস্থা ও বাস্তবতা সম্পর্কে তাদের তেমন ধারণা নেই, সেটাই এখন প্রমাণিত হয়েছে। ফলে গোটা অঞ্চলটি আজ বড় ধরনের অস্থিতিশীলতার মধ্যে ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ তীব্রতর হওয়ার পরে ওয়াশিংটন পরাজয়ের ঝুঁকি এড়াতে এখন একতরফা বিজয়ের ঘোষণা দিচ্ছে বারবার। RTর বিশ্লেষণে বলা হয়েছে, চলমান যুদ্ধের ফলে সমগ্র অঞ্চলে ইসরায়েলের সামরিক আধিপত্য বৃদ্ধি পেতে পারে। উপসাগরীয় রাজতন্ত্রের মধ্যে ইসরায়েলের অর্থনৈতিক সম্পর্ক গভীর হবে এবং এর মাধ্যমে লাভবান হবে যুক্তরাষ্ট্র। তুরস্ক এখনও একটি স্বাধীন খেলোয়াড় হিসেবে রয়ে গেছে। ইসরায়েলি কৌশলবিদরা ইতিমধ্যেই একটি বৃহত্তর আঞ্চলিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে আঙ্কারার সাথে সম্পর্ক উন্নত করার সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। ইরানের সাম্প্রতিক ঘটনা প্রবাহ দেশটির রাজনৈতিক ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংকটময় অধ্যায়ের সূচনা করেছে। দীর্ঘ 37 বছর ক্ষমতায় থাকা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার পুত্র মুস্তফা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্ত শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতির জন্যই নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যের জন্য গভীর তাৎপর্য বহন করছে। বিশেষ করে এই নেতৃত্ব পরিবর্তন এমন এক সময় ঘটছে যখন ইরান সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে। তখন এই পরিবর্তনকে অনেক বিশ্লেষক এই দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনার একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে দেখছেন। ঘটনার সূচনা ঘটে ফেব্রুয়ারির শেষ দিকে, যখন তেহরানে একটি লক্ষ্যভিত্তিক হামলায় নিহত হন ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আলী খামেনি। হামলাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের অংশ ছিল বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে কার্যত মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে সামরিক উত্তেজনা ও সংঘাতের বিস্তার ঘটে। ইরানের নেতৃত্ব কাঠামোর শীর্ষে থাকা একজন নেতার এমন নাটকীয় মৃত্যু শুধু দেশটির রাজনৈতিক স্থিতিশীলতাকে নাড়া দেয়নি, বরং পুরো অঞ্চলকে একটি বিস্তৃত যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। আলী খামেনি ছিলেন
ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক ও ধর্মীয় ব্যক্তিত্বদের একজন। 1989 সালে তিনি সর্বোচ্চ নেতা হিসেবে ক্ষমতা গ্রহণ করেন যখন ইসলামী বিপ্লবের স্থপতি রুহুল্লাহ খোমেনি মৃত্যুবরণ করেন। এরপর টানা 3 দশকেরও বেশি সময় ধরে তিনি ইরানের রাজনৈতিক, সামরিক ও আদর্শিক কাঠামোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখেন। তার শাসনামলে ইরান পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক এবং পশ্চিমা শক্তির সঙ্গে দীর্ঘমেয়াদী দ্বন্দ্বের মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হয়। এই দীর্ঘ শাসনামলের পর তার মৃত্যুর ফলে যে ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছিল সেটি দ্রুত পূরণ করা ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ যুদ্ধাবস্থায় নেতৃত্বের অনিশ্চয়তা একটি রাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক সক্ষমতাকে দুর্বল করে দিতে পারে। ঠিক এই প্রেক্ষাপটে ইরানের সাংবিধানিক প্রতিষ্ঠান অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করে। এই পরিষদটি 88 জন ধর্মীয় আলেম নিয়ে গঠিত এবং সংবিধান অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন করার একমাত্র বৈধ কর্তৃপক্ষ। এই পরিষদ ঘোষণা দেয় যে তারা সংখ্যাগরিষ্ঠ ঐক্যমতে নতুন নেতা নির্বাচন করেছে এবং পরে নিশ্চিত করা হয় যে সেই ব্যক্তি হচ্ছেন মোস্তফা খামেনি। তিনি এতদিন আনুষ্ঠানিকভাবে কোনো নির্বাচিত রাজনৈতিক পদে ছিলেন না, কিন্তু দীর্ঘদিন ধরেই ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে প্রভাবশালী একজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে তিনি শক্তিশালী সামরিক সংগঠন IRGCর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন বলে ধারণা করা হয়। এই সম্পর্কই তাকে ইরানের ক্ষমতার বলয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে আসে। মোস্তফা খামেনির উত্থান অনেকের কাছে বিস্ময়কর হলেও ইরানের রাজনৈতিক অভ্যন্তরীণ কাঠামো পর্যবেক্ষণকারী বিশ্লেষকদের কাছে এটি পুরোপুরি অপ্রত্যাশিত ছিল না। গত 1 দশক ধরে তাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় আনা হচ্ছিল। যদিও ইরানের রাজনৈতিক ব্যবস্থায় আনুষ্ঠানিকভাবে বংশানুক্রমে ক্ষমতা হস্তান্তরের কোনো বিধান নেই, তবুও বাস্তবে ক্ষমতার কেন্দ্রে থাকা ধর্মীয় ও সামরিক এলিটদের সমর্থনই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে মোস্তফা খামেনির নির্বাচনকে অনেকে ইরানের রাজনৈতিক ব্যবস্থার একটি ধারাবাহিকতা হিসেবে দেখছেন। অর্থাৎ ক্ষমতা এমন একজন ব্যক্তির হাতে দেয়া হয়েছে যিনি বিদ্যমান আদর্শিক কাঠামো এবং ক্ষমতার নেটওয়ার্কের সঙ্গে গভীরভাবে যুক্ত। এর ফলে ইরানের নীতিগত অবস্থানে খুব বড় কোনো পরিবর্তন হবে না বলে অনেকেই মনে করছেন। বিশেষ করে বর্তমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই সিদ্ধান্তের রাজনৈতিক তাৎপর্য আরও বেড়ে গেছে। অনেক বিশ্লেষকের মতে মোস্তফা খামেনির নেতৃত্ব ইঙ্গিত দিচ্ছে যে ইরানের কট্টরপন্থী রাজনৈতিক গোষ্ঠীগুলো এখনও ক্ষমতার কেন্দ্র নিয়ন্ত্রণ করছে। এর অর্থ হতে পারে যে পশ্চিমা শক্তির সঙ্গে দ্রুত কোনো সমঝোতা বা আলোচনার সম্ভাবনা খুব বেশি নেই। এই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে মন্তব্য করেন যে ইরানের নতুন নেতা তার অনুমোদন ছাড়া টিকতে পারবেন না। তিনি দাবি করেন যে যুদ্ধ শেষ হতে পারে তখনই যখন ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তার এই বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং ইরানের অভ্যন্তরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ইরানি কর্মকর্তারা এই মন্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেন। তারা জোর দিয়ে বলেন যে ইরানের নেতৃত্ব নির্বাচন একটি সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় এবং এতে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। ইরানের সংসদের স্পিকার বাঘের কালিকবাব এই প্রসঙ্গে তীব্র ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি বলেন যে ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে শুধুমাত্র ইরানের জনগণ, কোনো বিদেশি শক্তি নয়। এই প্রতিক্রিয়া ইরানের রাজনৈতিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যকে তুলে ধরে। জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে অত্যন্ত দৃঢ় অবস্থান। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরানের রাজনৈতিক নেতৃত্ব নিজেদেরকে পশ্চিমা প্রভাব থেকে স্বাধীন রাখার একটি আদর্শিক অবস্থান গ্রহণ করেছে। সেই ঐতিহ্য এখনও দেশটির রাজনীতিতে গভীরভাবে প্রভাব ফেলছে। মোস্তফা খামেনির নেতৃত্বে ইরানের ভবিষ্যৎ নীতি কী হবে সেটি এখন আন্তর্জাতিক রাজনীতির একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন তিনি তার পিতার নীতির ধারাবাহিকতা বজায় রাখবেন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান, আঞ্চলিক মিত্রদের সমর্থন এবং পারমাণবিক কর্মসূচি বজায় রাখা। অন্যদিকে কিছু বিশ্লেষক মনে করেন যুদ্ধ পরিস্থিতি তাকে বাস্তববাদী কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধ ইরানের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার উপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, সামরিক সংঘাত এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট একত্রে দেশটির জন্য একটি কঠিন বাস্তবতা তৈরি করেছে।
ইরানের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও এই পরিবর্তনের প্রভাব গভীর হতে পারে। দীর্ঘদিন ধরে দেশটিতে সংস্কারপন্থী ও কট্টরপন্থী দুই ধরনের রাজনৈতিক প্রবণতা বিদ্যমান। মুস্তফা খামেনির নেতৃত্ব শক্তিশালী হলে কট্টরপন্থী গোষ্ঠীগুলোর প্রভাব আরও বৃদ্ধি পেতে পারে বলে অনেকেই মনে করছেন। তবে একই সঙ্গে এটিও সত্য যে ইরানের সমাজ অত্যন্ত জটিল এবং বহুমাত্রিক। তরুণ প্রজন্ম, নগর মধ্যবিত্ত এবং শিক্ষিত শ্রেণীর মধ্যে অনেকেই রাজনৈতিক সংস্কার এবং আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের পক্ষে অবস্থান নেন। এই সামাজিক বাস্তবতা নতুন নেতৃত্বের সামনে একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। আঞ্চলিক রাজনীতির দিক থেকেও এই নেতৃত্ব পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে ইরান একটি প্রভাবশালী শক্তি হিসেবে বিবেচিত হয়। লেবানন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেনের বিভিন্ন মিত্র সংগঠনের মাধ্যমে ইরান তার কৌশলগত প্রভাব বিস্তার করেছে। নতুন নেতৃত্ব এই নেটওয়ার্ককে কিভাবে পরিচালনা করবে সেটি পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে। বিশেষ করে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ যদি সংঘাত আরও বিস্তৃত হয় তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। অনেক পর্যবেক্ষক মনে করছেন মোস্তফা খামেনির প্রথম বড় পরীক্ষা হবে এই সংকট মোকাবেলা করা। এছাড়া আন্তর্জাতিক কূটনীতিতেও নতুন অধ্যায় শুরু হতে পারে। ইউরোপীয় দেশগুলো, রাশিয়া এবং চীন সবাই পরিস্থিতির উপর গভীর নজর রাখছে। তারা প্রত্যেকেই চাইছে মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ এড়ানো হোক, কিন্তু বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সেই লক্ষ্য অর্জন করা সহজ হবে না। সব মিলিয়ে মোস্তফা খামেনির ক্ষমতায় আরোহণ শুধু একটি নেতৃত্বের পরিবর্তন নয়, এটি ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ, মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য এবং আন্তর্জাতিক রাজনীতির গতিপথকে প্রভাবিত করতে পারে এমন একটি ঐতিহাসিক মুহূর্ত। তার নেতৃত্বে ইরান কোন পথে এগিয়ে যাবে, সংঘাতের পথে নাকি নতুন কূটনৈতিক সমীকরণের দিকে, সেটি এখন পুরো বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই নতুন বাস্তবতার মধ্যে ইরানের সামনে একদিকে রয়েছে সামরিক সংঘাত, আন্তর্জাতিক চাপ এবং অর্থনৈতিক সংকট, অন্যদিকে রয়েছে রাষ্ট্রের আদর্শিক ধারাবাহিকতা বজায় রাখার প্রশ্ন। মোস্তফা খামেনির নেতৃত্বের সাফল্য বা ব্যর্থতা অনেকটাই নির্ভর করবে তিনি কিভাবে এই জটিল বাস্তবতার মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারেন তার উপর। আর সেই সিদ্ধান্তগুলোই নির্ধারণ করতে পারে আগামী কয়েক দশকে ইরান ও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ইতিহাস কোন দিকে মোড় নেবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার লক্ষ্যে ইরান সক্রিয় করেছে নতুন একটি সামরিক কৌশল। এই কৌশল প্রয়োগ এবং তার সফলতায় বিস্মিত গোটা পশ্চিমা বিশ্বের সমর কৌশলবিদরা। ইরানের নতুন এ সমর কৌশলের নাম ডিসেন্ট্রালাইজড মোজাইক ডিফেন্স। যুক্তরাষ্ট্র ইসরায়েল বর্তমানে চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে ইরানের এই কৌশলে। কারণ এই কৌশল প্রয়োগের ফলে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি, সেনাপ্রধান, বিপ্লবী গার্ড, IRGC প্রধান, পুলিশ প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী সহ অর্ধশতাধিক শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা নিহত হওয়ার পরও শত্রুর বিরুদ্ধে তীব্র প্রতিরোধের দেয়াল গড়ে তুলেছে ইরান। সারা বিশ্বের সমরাঙ্গনে বর্তমানে আলোচনা চলছে ইরানের মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি নিয়ে। ইরানের মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি হলো এমন একটি সমর কৌশল যেখানে মাথা শরীর থেকে আলাদা হয়ে গেলেও শরীর নেজ থেকে পুরোপুরি চলতে সক্ষম। প্রচলিত অর্থে মোজাইক হচ্ছে অনেকগুলো ক্ষুদ্র টাইলসের সমন্বয়ে গঠিত একটা আর্টওয়ার্ক, যেখানে অনেকগুলো টাইলস ছুটে গেলেও পুরো চিত্রকর্মটা মোটামুটি অক্ষত থাকে। মোজাইক ডিফেন্সের ধারণা এসেছে এখান থেকেই। এই স্ট্র্যাটেজিতে একেবারে উপর থেকে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনার পরিবর্তে মাঠ পর্যায়ে থাকা কমান্ডাররা নিজেরাই জেনারেল গাইডলাইন অনুযায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। ফলে শত্রুর হামলায় প্রেসিডেন্ট, প্রতিরক্ষা মন্ত্রী, সেনাপ্রধান থেকে শুরু করে শীর্ষ সামরিক কর্মকর্তাদের প্রায় সবাইকে হত্যা করলেও নিচের দিকে তার তেমন কোনো প্রভাব পড়ে না। এই কৌশলে কেন্দ্রীয় নেতৃত্বের উপর নির্ভরতা কমিয়ে মাঠের কমান্ডারদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়া হয়। ফলে প্রেসিডেন্ট বা শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত হলেও ফিল্ড কমান্ডাররা স্বয়ংসম্পূর্ণ ইউনিটগুলোকে নিজেদের মতো করে পরিচালনা করতে পারে এবং আগে থেকে দেয়া টার্গেট লক্ষ্য করে আক্রমণ চালিয়ে যেতে পারে। আলী খামেনি সহ শীর্ষ সেনা কর্মকর্তারা নিহত হওয়ার পরপরই ইরান সক্রিয় করেছে ডিসেন্ট্রালাইজড মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি। এই কাঠামোর আওতায় ইরানের সবচেয়ে শক্তিশালী ও সুসজ্জিত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC-কে ভেঙে 31টি সম্পূর্ণ স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ ইউনিটে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটি ইউনিট কেবল রাজধানী তেহরানের সুরক্ষায় নিয়োজিত থাকবে এবং বাকি 30টি ইউনিট দেশের অন্য 30টি প্রদেশে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে।
কমান্ডারদের প্রয়োজন হলে ক্ষেপণাস্ত্র, ড্রোন, নৌবাহিনীর সোয়ার্ম কৌশল কিংবা গেরিলা প্রতিক্রিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। মোজাইক ডিফেন্স সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল স্থানীয় কমান্ডারদের পূর্ণ স্বাধীনতা। সাধারণত যুদ্ধে কেন্দ্রীয় সদর দপ্তরের নির্দেশের ওপর ভিত্তি করে আক্রমণ পরিচালিত হয়, কিন্তু নতুন এই ব্যবস্থায় যুদ্ধে যদি কোনো কারণে তেহরানের কেন্দ্রীয় সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় কিংবা শীর্ষ সব নেতা নিহত হন, তবু প্রতিরোধ এক মুহূর্তের জন্য থামবে না। প্রাদেশিক কমান্ডাররা তেহরানের নির্দেশের অপেক্ষা না করেই পরিস্থিতি অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ড্রোন বা মিসাইল হামলা, সামুদ্রিক আক্রমণ কিংবা গেরিলা যুদ্ধ পরিচালনার পূর্ণ স্বাধীনতা ভোগ করবেন। নতুন এ কৌশলের প্রয়োগের ফলে শত্রুপক্ষের জন্য একযোগে পুরো কাঠামো ভেঙে ফেলা কঠিন হয়ে পড়বে। ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চল ও বিস্তীর্ণ মরুভূমিকে ডিফেন্স ইন ডেপথ কৌশলের অংশ হিসেবে ব্যবহার করার পরিকল্পনাও এর অন্তর্ভুক্ত। এই কৌশলের শত্রুকে দ্রুত অগ্রসর হতে বাধা দেয়। বিশ্লেষকদের মতে আগে পুরো সামরিক কাঠামো তেহরান কেন্দ্রিক ছিল। একটি বড় আঘাত পুরো কমান্ড ব্যবস্থাকে অচল করে দিতে পারত। নতুন ব্যবস্থায় একাধিক স্বশাসিত ইউনিট পৃথকভাবে সক্রিয় থাকবে। এই কৌশলের লক্ষ্য সম্ভাব্য আক্রমণকারীকে দীর্ঘমেয়াদে ক্লান্ত করে ফেলা, ভূকৌশলগত সুবিধা ব্যবহার করে প্রতিরোধ গড়ে তোলা। আইআরজিসির স্থল, নৌ ও বিমান শাখা একযোগে এই কাঠামোর অংশ। তেহরানে আঘাত এলেও অন্য প্রাদেশিক ইউনিটগুলো কার্যক্রম জোরদার করতে পারবে, এমনটাই দাবি করা হচ্ছে। প্রায় 1,90,000 সক্রিয় সদস্য ও রিজার্ভ বাহিনী নিয়ে আইআরজিসি ছড়িয়ে থাকা অবস্থাতেও সমন্বিত প্রতিরোধ বজায় রাখতে সক্ষম হবে বলে ইরানের ধারণা। মোজাইক আর্টের ছোট ছোট টুকরার মতো প্রতিটি ইউনিট আলাদা কাজ করলেও তারা একত্রে শত্রুর বিরুদ্ধে একটি দুর্ভেদ্য প্রতিরোধ বলয় তৈরি করে। এই কৌশলের মূল লক্ষ্য শত্রুকে সম্মুখ সমরে দ্রুত পরাজিত করা নয়, বরং ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চল ও বিস্তীর্ণ মরুভূমিকে কাজে লাগিয়ে আগ্রাসী বাহিনীকে ফাঁদে ফেলা। গেরিলা স্টাইলে হামলা চালিয়ে শত্রুপক্ষকে ক্লান্ত ও বিপর্যস্ত করাই এই দীর্ঘমেয়াদী প্রতিরোধ যুদ্ধের প্রধান লক্ষ্য। এতে আগ্রাসী বাহিনীর জন্য যুদ্ধ অত্যন্ত ব্যয়বহুল এবং হতাশাজনক হয়ে উঠবে। এই বহুমুখী যুদ্ধে নিয়মিত বাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে ইরানের স্বেচ্ছাসেবক বাহিনী বাসিজ। দেশ জুড়ে বাসিজে রয়েছে বিশাল নেটওয়ার্ক, এর সদস্য সংখ্যা 4 লাখের বেশি। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনাকর এই পরিস্থিতিতে ইরানের এমন পদক্ষেপ প্রমাণ করে তারা যে কোনো মূল্যে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উচ্চ প্রযুক্তির সামরিক শক্তির বিপরীতে ইরানের এই ডিসেন্ট্রালাইজড কাঠামো এখনও যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞরা। বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী ইরানের নতুন এই কৌশলের কেন্দ্রে থাকতে পারে। ইরানের সাম্প্রতিক মহড়ায় দ্রুততর রণতরী, ড্রোন ও ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থার সমন্বিত ব্যবহার দেখা গেছে। বিশ্বের 25 থেকে 30% জ্বালানি তেল ও তরল প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয় হরমুজ প্রণালীর মধ্য দিয়ে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালী ইরানের নিয়ন্ত্রণে। বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের যোগাযোগ ব্যবস্থাও এই প্রণালীর মাধ্যমে। ফলে এই প্রণালীকে অস্থিতিশীল করার মাধ্যমে ইরান গোটা বিশ্ব ব্যবস্থাকে অচল করে দিতে সক্ষম। সামরিক ইতিহাসে ডিসেন্ট্রালাইজড মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি নতুন কিছু নয়। অতীতে যখন আধুনিক যোগাযোগ প্রযুক্তি ছিল না এবং দেশে দেশে দীর্ঘ গেরিলা যুদ্ধ হয়েছে, সেসব অনেক ক্ষেত্রে আপনি কাজ করছে এই কৌশল। এরপরও অনেক দেশে মূল নেতাদের হত্যার পর ভেঙে পড়েছে বা দুর্বল হয়েছে অনেক দেশের প্রতিরোধ ব্যবস্থা, কিন্তু ইরানের ক্ষেত্রে এটি হয়নি। আধুনিক যোগাযোগ প্রযুক্তির এই যুগে ইরান মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজির সফল প্রয়োগের পেছনে রয়েছে ইরানের হাজার বছরের প্রতিরোধ যুদ্ধের ইতিহাস। ইরাক যুদ্ধের পর থেকে ইরান বুঝতে পারে তারাই হবে আমেরিকা ইসরায়েলের পরবর্তী টার্গেট এবং সেই যুদ্ধে সরাসরি তারা আমেরিকা ইসরায়েলের সাথে পেরে উঠবে না। তাই তখন থেকেই তারা নিজেদের সেনাবাহিনী, মিলিটারি এবং আইআরজিসিকে এই স্ট্র্যাটেজি অনুযায়ী ঢেলে সাজায়। কেন্দ্রীয় নেতৃত্বের মুখাপেক্ষী রাখার পরিবর্তে তারা ইরানি প্রতিরক্ষা বাহিনীকে 31টি প্রাদেশিক ইউনিটে বিভক্ত করে, যাদের প্রত্যেককে আগে থেকেই পুরোপুরি স্বয়ংসম্পন্ন। আফগানিস্তান ও ইরাকে গেরিলাদের যুদ্ধ এবং অতীতে ভিয়েতনাম যুদ্ধ থেকেও শিক্ষা গ্রহণ করেছে ইরান। ভিয়েতনাম, ইরাক এবং আফগানিস্তানে এই ধরনের ডিসেন্ট্রালাইজড পদ্ধতিতে যুদ্ধ করার কারণে প্রচণ্ড শক্তিশালী শক্তির বিরুদ্ধেও
টিকে থাকতে পেরেছে এবং শেষ পর্যন্ত জয়ী হয়েছে। মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি প্রয়োগের মাধ্যমে তেহরান বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে, আকস্মিক হামলায় কেন্দ্রীয় কমান্ড বা শীর্ষ নেতৃত্ব ধ্বংস হলেও ইরানের সামরিক সক্ষমতা বিন্দুমাত্র কমবে না, বরং প্রতিটি প্রদেশ হয়ে উঠবে এক একটি স্বাধীন যুদ্ধক্ষেত্র। যুদ্ধ শুরুর পর ইরান বিভিন্ন আরব দেশে আমেরিকান ঘাঁটিতে হামলা চালায়। এরপর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ক্ষমা চেয়েছেন আরবদের কাছে। তিনি বলেছেন, কোনো আরব দেশ থেকে ইরানে হামলা করা না হলে ইরানও কোনো আরব দেশে আর হামলা করবে না। কিন্তু এরপর বাহরাইন ও আবুধাবিতে হামলার ঘটনা ঘটে। এ থেকে বোঝা যায় ইরানের যুদ্ধ বর্তমানে কোনো একক কেন্দ্রীয় কমান্ডের অধীনে হচ্ছে না। বিভিন্ন কমান্ডাররা স্বাধীনভাবে বিভিন্ন অপারেশন পরিচালনা করছেন, আর এটা ঘটছে মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজির ফলে। বস্তুত আলী খামেনিকে হত্যার পর থেকেই সারা দেশে ছড়িয়ে থাকা কমান্ডাররা স্বাধীনভাবে ইসরায়েল ও আরবদের বিভিন্ন দেশে হামলা পরিচালনা করতে থাকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতিমধ্যে জেনে গেছে বিমান হামলা চালিয়ে ইরানকে হয়তো গাজায় পরিণত করা যাবে, কিন্তু ক্ষমতার পরিবর্তন বা দেশটি দখল করা যাবে না। দেশটি দখল করতে হলে স্থল অভিযান অপরিহার্য, আর স্থল অভিযানের ক্ষেত্রে তাদের এখন দুশ্চিন্তা ইরান আর্মির মোজাইক ডিফেন্স কৌশল নিয়ে। এছাড়া ইরানের গোটা জনগণ এখন মূলত আমেরিকা এবং ইসরায়েল বিরোধী। ইরানের ভূপ্রকৃতিগত যে বৈশিষ্ট্য তাও আদৌ অনুকূলে নয় স্থল অভিযানের ক্ষেত্রে। এটি স্পষ্ট যে চলমান এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পা খুব শীঘ্রই গভীর কাদায় আটকে পড়তে যাচ্ছে। এই যুদ্ধের কোনো ইতিবাচক ফল তারা পাবে না। ইরানে স্থল অভিযানের মানে আরেকটি ভিয়েতনাম বা আফগানিস্তানের দুঃস্বপ্ন এখন যুক্তরাষ্ট্রের জন্য। ফলে বিমান হামলা চালিয়ে ইরানকে নির্বিচারে ধ্বংস করে যুদ্ধ থেকে একতরফাভাবে সরে আসা ছাড়া আর কোনো বিকল্প নেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব